বেদ নামটা শুনলেই কি মনে হয়? নিশ্চয়ই এক বিশাল প্রাচীন কোনো ধর্মগ্রন্থ, তাই না? কিন্তু যদি ব্যাপারটা মোটেও তা না হয়, যদি বলি বেদ আসলে কোনো বই নয়, বরং একটা জবরদস্ত দার্শনিক বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দু, আসুন এই প্রাচীন রহস্যটার ভেতরে একটু ঢু মেরে দেখা যাক। হ্যাঁ, সাধারণত তো আমরা বেদকে এভাবেই চিনি, একটা পবিত্র গ্রন্থ, হাজার হাজার বছর ধরে যা পরম শ্রদ্ধার সাথে পাঠ করা হচ্ছে, মানে জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। কিন্তু আসল মজাটা তো এখানেই। প্রাচীন ভারতের দার্শনিকরা একটা একেবারে মৌলিক প্রশ্ন তুলেছিলেন। আচ্ছা, বেদ কি আসলেই কাগজে ছাপা কিছু অক্ষরের সমষ্টি, নাকি এর পেছনের ব্যাপারটা আরও অনেক গভীর? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো চলুন দেখে নিই আমাদের আজকের যাত্রাপথটা কেমন হবে। আমরা প্রথমে এই প্রাচীন রহস্যটা নিয়ে কথা বলবো, তারপর জানব বেদ শব্দের আসল মানে কি, এরপর দেখব এর উৎস নিয়ে সেই বিখ্যাত বিতর্কটা, আর সেখানে দার্শনিকদের যুক্তিগুলো কী ছিল, আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব এই হাজারো বছরের পুরনো বিতর্কটা আজকেও কেন এত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এই যে হাজার বছরের পুরনো রহস্যের কথা বলছি, সেটা ঠিক কি? চলুন এর একেবারে ভেতরে গিয়ে দেখি। এটা কিন্তু এমন একটা প্রশ্ন যা আজও চিন্তার খোরাক যোগায়। দেখুন, বেদকে ঘিরে এই যে তর্ক বিতর্ক, এটা কিন্তু আজকের নয়। যুগ যুগ ধরে প্রাচ্য থেকে পাশ্চাত্য সব সভ্যতাতেই এর উৎস আর প্রকৃতি নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ হয়েছে। মানে এটা শুধু একটা ধর্মগ্রন্থ হয়ে থেমে থাকেনি, বরং হয়ে উঠেছে মানব ইতিহাসের অন্যতম সেরা এক বুদ্ধিভিত্তিক আলোচনার কেন্দ্র। যে কোনো রহস্যের জট খুলতে গেলে তো আগে গোড়াটা ধরতে হয়, তাই না? তো আমাদেরও প্রথমে জানতে হবে এই বেদ শব্দটার আসল মানেটা কি। বিশ্বাস করুন, এর উত্তরটা আমাদের পুরো ধারণাই কিন্তু পাল্টে দিতে পারে। এর উত্তরটা লুকিয়ে আছে এর নামের মধ্যেই। বেদ শব্দটা এসছে সংস্কৃত বেদ ধাতু থেকে। বেদ মানে কি? জানা, মানে টু নো। সোজা কথায় জ্ঞান। এর মানে হল বেদ কোনো সাধারণ বই নয়, বেদ নিজেই হল জ্ঞান। এমন জ্ঞান যার মাধ্যমে জাগতিক বা আধ্যাত্মিক সবকিছুই জানা সম্ভব। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হল বেদ কোনো বই নয়, বেদই হল জ্ঞান। এই দর্শন অনুযায়ী আমরা বেদকে বইয়ের পাতায় বাঁধতে পারি না, কারণ বেদ হল সেই শাশ্বত জ্ঞান যা এ মহাবিশ্বে সবসময় ছিল, আছে, থাকবে। বইগুলো, ওগুলো তো শুধু সেই জ্ঞানকে প্রকাশ করার একটা মাধ্যম, আর কিছু নয়। আচ্ছা বেশ, যদি ধরেও নিই যে বেদ নিজেই জ্ঞান, তাহলে পরের প্রশ্নটা কি আসে? প্রশ্নটা হলো, এই জ্ঞানের উৎসটা কি? এটা কি মানুষের সৃষ্টি, নাকি মহাবিশ্বের মতোই চিরন্তন, যার কোনো শুরু বা শেষ নেই? আর ঠিক এই পয়েন্টটা থেকেই প্রাচীন ভারতের দুটি প্রধান দার্শনিক গোষ্ঠীর মধ্যে শুরু হয় এক বিরাট বিতর্ক। এখানে বিতর্কের দুটো দিক খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। একদিকে আছে পৌরুষীয় মতবাদ। ন্যায় দর্শনের মতো স্কুলগুলো বলতো বেদ মানুষের সৃষ্টি, মানে ইতিহাসের কোনো একটা সময় নির্দিষ্ট কিছু ঋষি এটা রচনা করেছেন। আর ঠিক তার বিপরীতে ছিল অপৌরুষীয় মতবাদ। মীমাংসা দর্শনের মতো স্কুলগুলো বলতো অসম্ভব, বেদের কোনো রচয়িতা থাকতেই পারে না, না মানুষ না ঈশ্বর, এটা শাশ্বত, চিরন্তন। তাদের মতে ঋষিরা এর লেখক নন, তারা হলেন দ্রষ্টা, মানে তারা শুধু সেই চিরন্তন সত্যকে দেখতে পেয়েছিলেন বা উপলব্ধি করেছিলেন, নতুন কিছু তৈরি করেননি। আহার ভাববেন না, এই বিতর্কগুলো কোনো সাধারণ চায়ের আড্ডার তর্ক ছিল না। না, এগুলো ছিল অত্যন্ত সূক্ষ্ম, একেবারে চুলচেরা যুক্তির ওপর দাঁড়ানো এক একটা দার্শনিক লড়াই, যা শত শত বছর ধরে চলেছিল, আর বলা যায় ভারতীয় চিন্তাধারার ভিত্তিটাই তৈরি করে দিয়েছিল। চলুন এবার এই বিতর্কের আরও গভীরে যাওয়া যাক। দেখি এই দার্শনিকরা নিজেদের মত প্রতিষ্ঠা করার জন্য ঠিক কী ধরনের যুক্তি খাড়া করেছিলেন। আসল বুদ্ধির খেলাটা কিন্তু এখানেই জমে উঠেছিল। প্রথমে শুনি ন্যায় দর্শনের আপত্তিটা। তাদের যুক্তিটা কিন্তু খুব সোজাসাপটা আর লজিক্যাল। তারা বলছে, দেখুন, আমরা যখন কথা বলি একটা শব্দ মুখ থেকে বের হয়, তারপর তো সেটা মিলিয়ে যায়, তাই না? মানে শব্দ একটা অস্থায়ী জিনিস, আর বেদ তো হাজার হাজার শব্দ দিয়েই তৈরি। তাহলে যে জিনিসটা নিজেই অস্থায়ী সেটা দিয়ে তৈরি একটা সংকলন চিরন্তন হয় কি করে? হতেই পারে না। এই যুক্তির জবাবে মীমাংসা দর্শন যা বলেছিল সেটা এক কথায় অসাধারণ। তারা বলল, আপনারা একটা জিনিস গুলিয়ে ফেলছেন, শব্দ আর শব্দের উচ্চারণ বা ধ্বনি এই দুটো এক নয়। তারা বলল, শব্দ নিজে একটা চিরন্তন ধারণা, একটা ইউনিভার্সাল কনসেপ্ট, আর আমরা মুখ দিয়ে যা উচ্চারণ করি সেই ধ্বনিটা অস্থায়ী। ব্যাপারটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। ধরুন আগুন শব্দটা, এই শব্দটা তো চিরকাল ধরেই আছে, তাই না? কিন্তু আমি যখন আগুন বলছি, আমার এই উচ্চারণটা কিন্তু অস্থায়ী। তারা একটা দারুণ উপমা দিয়েছিল, সূর্যের উপমা।
ভাবুন তো, সূর্য তো একটাই, কিন্তু একই সময়ে লক্ষ লক্ষ মানুষ তাকে বিভিন্ন জায়গা থেকে দেখতে পায়। শব্দের ব্যাপারটাও ঠিক সেরকম। তাই তাদের শেষ কথা হলো, যেহেতু শব্দ নিজেই শাশ্বত, সেহেতু শব্দের সমষ্টি যে বেদ, সেটাও শাশ্বত। এখন মনে হতেই পারে, আচ্ছা, এই হাজার হাজার বছর আগের এক দার্শনিক বিতর্ক নিয়ে এত কথা বলার কি আছে? আজকের দিনে এর প্রাসঙ্গিকতাটা কোথায়? বিশ্বাস করুন, এর উত্তরটা আমাদের চিন্তার জগৎকে ভালো মতোই একটা ঝাঁকুনি দিয়ে যাবে। এর গুরুত্ব কিন্তু বিশাল। প্রথমত, এই বিতর্কটাই ভারতীয় দর্শনে ভাষা আর জ্ঞান নিয়ে আলোচনার ভিত্তি তৈরি করে দিয়েছে। দ্বিতীয়ত, এটা প্রামাণ্য বা অথরিটির উৎস নিয়ে একটা মৌলিক প্রশ্ন তুলে দেয়। মানে, চূড়ান্ত সত্য কোনটা? মানুষের তৈরি কোনো ঐতিহ্য, নাকি এমন কোনো শাশ্বত সত্য যা সব কিছুর ঊর্ধ্বে? আর সবশেষে এই বিতর্কটাই সেই ঐতিহ্যকে প্রতিষ্ঠা করেছে যেখানে জ্ঞান অর্জনকেই মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে দেখা হয়। শেষ পর্যন্ত এই প্রাচীন বিতর্ক আমাদের সামনে একটা চিরন্তন প্রশ্ন রেখে যায়। চূড়ান্ত সত্য বা আল্টিমেট ট্রুথ, এটা কি এমন কিছু যা আমরা মানুষ তৈরি করি, যা সময়ের সাথে সাথে পাল্টাতে থাকে? নাকি এটা মহাবিশ্বে আগে থেকেই লুকিয়ে থাকা কোনো ধ্রুব সত্যি, যা আমরা শুধু আবিষ্কার করি? ভাবুন তো একবার, এই প্রশ্নের উত্তরটা হয়তো আজও আমাদের নিজেদেরই খুঁজে বেড়াতে হবে।